শনিবার রোমের ব্যাসিলিকায় সমাহিত হবেন পোপ ফ্রান্সিস। 9 দিনের শোক, চিরবিদায় জানাতে ভ্যাটিকানে মানুষের ঢল। গাজায় মৃত্যুর মিছিল থামছেই না। 24 ঘন্টায় নিহত আরও 39। হুথিদের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের অঙ্গীকার নেতানিয়াহুর। শান্তি তৎপরতার মধ্যেই ওডেসায় ড্রোন হামলা মস্কোর। প্রথমবারের মতো আলোচনায় আগ্রহী পুতিন। বুধবার লন্ডনে বৈঠকের ঘোষণা ইউক্রেনের। আমন্ত্রণ গ্লোবাল টাইমে, সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। চিরনিদ্রায় পোপ ফ্রান্সিস, তাকে শেষ বিদায় জানাতে ভ্যাটিকানে নেমেছে মানুষের ঢল। দেশে দেশে চলছে শোকের মাতম। এদিকে শত বছরের রীতি ভেঙে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে রোমে, আর তিনি সমাহিত হবেন শনিবার। সীমিত করা হবে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতাও। শান্তির বার্তা ছড়িয়ে চিরনিদ্রায় পোপ ফ্রান্সিস। ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরু হয়েও পোপ ফ্রান্সিস মিশে গেছেন সাধারণ মানুষের কাতারে। তার শেষ ইচ্ছা ছিল সাদামাটা ভাবেই যেন তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। রীতি মেনে তাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি শুরু করেছে রোমান ক্যাথলিক চার্চ। সিদ্ধান্ত হয়েছে শনিবারই সমাহিত হবেন তিনি, আর সে পর্যন্ত চলবে তার প্রতি সম্মান জানানোর প্রক্রিয়া। তাকে শেষ বিদায় জানাতে বিশ্বের নানা প্রান্ত থেকে ভ্যাটিকানে ছুটে আসছেন ভক্ত অনুরাগীরা। তার মৃত্যুতে 9 দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে ভ্যাটিকান। শুধু ভ্যাটিকান নয়, গোটা বিশ্বে চলছে পোপের জন্য বিশেষ প্রার্থনা। পোপ ফ্রান্সিসের মরদেহ সোমবার রাত 8টা থেকে সেন্ট মার্তা আবাসনের চ্যাপেলে রাখা হয়। তিনি হবেন গত 1 শতাব্দীর মধ্যে প্রথম পোপ যাকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে। তারই শেষ ইচ্ছা অনুযায়ী পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে রোমের 4টি প্রধান পপাল ব্যাসিলিকার একটি সেন্ট মেরি মেজর ব্যাসিলিকায়। নতুন পোপ নির্বাচনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের 80 বছরের কম বয়সী কার্ডিনালরা শিগগিরই ভ্যাটিকান সিটিতে যাবেন। চন্দ্রা, নিউজ 24। ফিলিস্তিনের গাজা উপত্যকায় থামছে না মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে আরও 39 জনের মৃত্যু হয়েছে। হামলা থেকে রেহাই পায়নি শরণার্থী শিবিরের তাঁবুগুলো। এরই মধ্যে লোহিত সাগরে মার্কিন বিমানতরিতে হামলার জেরে হুথিদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিশোধের অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গাজা উপত্যকাতেও নেমে এসেছে শোকের ছায়া। অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে দখলদারদের হামলা। প্রতিনিয়তই বাড়ছে প্রাণহানি। শরণার্থী শিবিরের তাঁবুগুলো বাদ যায়নি সোমবারের হামলায়। ক্রমাগত বাড়ছে গাজার উপর দখলদার বাহিনীর নিয়ন্ত্রণ। এরই মধ্যে ইসরায়েলের পাশাপাশি লোহিত সাগরে মার্কিন বিমানবাহী জাহাজে ইয়েমেনের হুথির পক্ষ থেকে আরও হামলার দাবি করার পর হুথিদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিক্রিয়া দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করছেন গাজার ফিলিস্তিনিরা। উপত্যকাটিতে চলমান যুদ্ধের সময় অঞ্চলটির সঙ্গে ধারাবাহিক ভিডিও যোগাযোগ বজায় রেখেছিলেন পোপ। 18 মাস ধরে চলা এ আগ্রাসন বন্ধে গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন প্রস্তাবনা উপস্থাপন করেছেন কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা। নিবির আমিন, নিউজ 24। ভারত সফররত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন লোক কল্যাণ মার্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে যে অগ্রগতি হয়েছে তাকে স্বাগত জানিয়েছেন দুই নেতা। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে জ্বালানি, প্রতিরক্ষা ও কৌশলগত প্রযুক্তি সহ নানা খাতে সহযোগিতার সম্পর্ক জোরদারের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেছেন মোদি ও ভ্যান্স। সেই সাথে আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন উভয় নেতা। ইরান যুক্তরাষ্ট্র 2 দফা বৈঠক করার পর আবার আলোচনার আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ।
19 এপ্রিল রোমে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরোক্ষ সংলাপের পরবর্তী পর্ব ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে আলোচনার মূল বিষয় হবে পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা প্রত্যাহার বলে উল্লেখ করেছে দেশটি। পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্র এক অনিশ্চিত যাত্রাপথে চলছে। তেহরান ওয়াশিংটন 2 দফা বৈঠকের পর আবারও আলোচনার আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জানান, আলোচনার পরবর্তী রাউন্ড 26 এপ্রিল শনিবার মাস্কাটে অনুষ্ঠিত হবে এবং এটি হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা। উচ্চ পর্যায়ের বৈঠকটিতে উভয় পক্ষের অবস্থান বিস্তারিতভাবে আলোচিত হবে। এই আলোচনার উদ্দেশ্য হলো পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া। আমরা বিশ্বাস করি এবং এটাই বাস্তবতা যে এই দমনমূলক নিষেধাজ্ঞাগুলোর কোনো ভিত্তি নেই। ইরানের উপর বিগত কয়েক দশকে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো অবৈধ, অন্যায্য ও নিষ্ঠুর। তেহরানের পক্ষ থেকে আরো জানানো হয়, এই বৈঠকটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে অনুষ্ঠিত হবে। চলতি মাসেই তাদের মধ্যে 2 দফা বৈঠক হয়েছে। প্রথম বৈঠকের আগে ও পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর ছিল কিছুটা চড়া। ইরান পরমাণু সমঝোতায় না এলে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থার পথ তিনি খোলা রাখেন। দ্বিতীয় দফার বৈঠকের পর তার সুর কিছুটা বদলে তিনি বলেন, তার এই বিষয়ে তাড়াহুড়া করে তিনি কিছু করবেন না, কূটনৈতিক পন্থাকে অগ্রাধিকার দিয়েই অগ্রসর হবেন। Iran very simply from having. তবে এই আলোচনাও শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। চন্দ্রা, নিউজ 24। ইউক্রেনের শান্তি প্রচেষ্টা নিয়ে তৎপরতার মধ্যেই দেশটির কৃষ্ণ সাগর বন্দর ওডেসায় মঙ্গলবার রাতভর ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে এরই মধ্যে প্রথমবারের মতো শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধের চুক্তি নিয়ে আলোচনার জন্য ইউক্রেনও প্রস্তুত। বুধবার যুক্তরাজ্যে শান্তি আলোচনা করবে তারা। মঙ্গলবার ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দর ওডেসার আবাসিক এলাকায় রাতভর ব্যাপক ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা, ক্ষতিগ্রস্ত হয় বহু ভবন। রাশিয়ার কুরস্ক অঞ্চলেও ইউক্রেনের সামরিক ইউনিটগুলোতে অব্যাহত রয়েছে রুশ হামলা, যেখানে কয়েক ডজন আক্রমণ প্রতিহত করার দাবি করেছে কিয়েভ। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে প্রথমবারের মতো রাষ্ট্রীয় টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে সরাসরি শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গেল কয়েক বছরে এই প্রথম এলো এ ধরনের প্রস্তাব। ইস্টার সানডে উপলক্ষে ঘোষিত 30 ঘন্টার যুদ্ধবিরতি শেষ হলেও এখনো শান্তি আলোচনায় প্রস্তুত রাশিয়া। এদিকে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বললেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ বন্ধের জন্য ইউক্রেন তার প্রস্তাবে অটল। এটি অর্জনের জন্য যে কোনো ধরনের আলোচনার জন্য প্রস্তুত কিয়েভ। বুধবার লন্ডনে যুক্তরাজ্য, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনার ঘোষণা দিয়েছে জেলেনস্কি প্রশাসন। নিবির আমিন, নিউজ 24। গ্লোবাল টাইমের সময় হলো একটি বিরতির। ফিরছি আরও খবর নিয়ে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ গ্লোবাল টাইমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত $1 বিলিয়ন অর্থ কাটছাঁট ঠেকাতে সোমবার ফেডারেল আদালতে এই মামলা করেছে বিশ্ববিদ্যালয়টি। একটি কমিউনিটি বার্তায় তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির সভাপতি অ্যালান গার্বার। গেল সপ্তাহে ট্রাম্প প্রশাসনের অবৈধ দাবি মেনে নিতে হার্ভার্ড অস্বীকৃতি জানানোর পর বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ফেডারেল সরকার। এর অংশ হিসেবে $2.2 বিলিয়ন তহবিল স্থগিত করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় ক্ষতি। হাইতির বর্তমান রাজনৈতিক অস্থিরতা, গ্যাং সহিংসতা ও মানবিক বিপর্যয়ের জন্য যুক্তরাষ্ট্র দায়ী। সোমবার এক বৈঠকে কথা বলেন জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি গেং শুয়াং। তিনি জানান, দীর্ঘদিন ধরে হাইতিতে সেনা মোতায়েন, রাজনৈতিক হস্তক্ষেপ এবং অবৈধ অস্ত্র প্রবাহের মাধ্যমে দেশটিকে দুর্বল করে আসছে
যুক্তরাষ্ট্র। এছাড়াও বিশ্বের দরিদ্রতম দেশটির উপর যুক্তরাষ্ট্র 10% শুল্ক আরোপ করেছে। অমানবিক ও হৃদয় বিদারক বলছে বেইজিং। গেং শুয়াং আরও বলেন, প্রতিশ্রুতি দিলেও হাইতির নিরাপত্তা মিশনে যুক্তরাষ্ট্র পর্যাপ্ত সহায়তা দেয়নি, বরং জাতিসংঘের উপর দায় চাপাতে চেয়েছে তারা। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বড় ধরনের দরপতন। সোমবার সরাসরি প্রভাব পড়েছে এশিয়ার বিভিন্ন বাজারে। দেশটির ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে কড়া সমালোচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই দরপতনের ফলে টোকিওতে নিকেই 225 সূচক 168 পয়েন্ট কমেছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক কমেছে 5 পয়েন্টের বেশি এবং হংকংয়ের হ্যাংসেং সূচক পড়েছে 91 পয়েন্ট। এই ইস্যুতে বিনিয়োগকারীদের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের অনিশ্চয়তা প্রযুক্তি খাতের উপর নেতিবাচক প্রভাব পড়ায়, যার ফলে বাজার জুড়ে এই পতন দেখা যায়। কান চলচ্চিত্র উৎসবের পোস্টারে এবারই প্রথম জোড়া অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে আয়োজকরা। এতে স্থান পেয়েছে দুজন নারী পুরুষের আলিঙ্গনের মুহূর্ত। কর্তৃপক্ষ জানায়, পোস্টার দুটির মাধ্যমে দুই প্রয়াত ফরাসি তারকা অনু ক্যামে ও জয়া-লুই ট্রাতিনোর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে প্রতিবারই থাকে নতুন চমক। এবারও তার ব্যতিক্রম হয়নি। ৭৮তম আসরের জন্য প্রথমবারের মতো ডুয়েট অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পোস্টার দুটিতে ফুটে উঠেছে 1966 সালের বিখ্যাত ফরাসি ছবি আ ম্যান অ্যান্ড আ ওম্যানের এক দৃশ্য। কর্তৃপক্ষ জানায়, এই পোস্টারের মাধ্যমে প্রয়াত ওই দুই কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জানানো হয়েছে। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আগামী 13 মে, চলবে 24 মে পর্যন্ত। আর ভেন্যু সেই ফ্রান্সের দক্ষিণ উপকূলে ভূমধ্যসাগরের তীরে। আসমাতুলি, নিউজ 24। ঘড়ির ডানায় ভর করে রঙে রঙে রাঙানো আকাশ। চীনের ওয়েইফাং শহরে চলছে বিশ্বের সবচেয়ে বড় ঘুড়ি উৎসব। বর্ণিল ঘুড়ির ভিড়ে আকাশে লেগেছে উৎসবের ঝলক। শত শত ঘুড়ি আর বিভিন্ন জাতির মিলন মেলায় একসাথে ধরা দিচ্ছে সংস্কৃতি, ঐতিহ্য আর আনন্দের ছোঁয়া। চীনের শানডং প্রদেশের ওয়েইফাং শহর এখন রঙিন ক্যানভাসে রূপ নিয়েছে, যেখানে আকাশে উঠছে অসংখ্য ঘুড়ি, বাঘ, হাঙর, হাতি, এমনকি কাল্পনিক প্রাণীও। উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হলো একটি দৈত্যাকৃতির ঘুড়ি, যার দৈর্ঘ্য 30 মিটার বা 98 ফুট। এর বিশাল উপস্থিতি মুগ্ধ করেছে হাজারো দর্শককে। বিদেশি অংশগ্রহণকারীরা চীনা সংস্কৃতির পাশাপাশি নিজেদের ঐতিহ্যও তুলে ধরছেন। ওয়েইফাং এর আকাশে ঘুড়িগুলো শুধু উড়ছেই না, তারা ছড়িয়ে দিচ্ছে রং, আনন্দ, সংস্কৃতি ও ঐতিহ্যের বার্তা। ঘুড়ি টানায় ভর করে যেন এক বিশ্বজনীন মিলনের রঙিন উৎসবের উদযাপন চলছে। ওয়েইফাং শহরের এই ঘুড়ি উৎসব প্রায় ২৫০০ বছরের পুরনো ঐতিহ্য। এটি শুধুমাত্র একটি বিনোদনমূলক আয়োজন নয়, বরং চীনের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গৌরবময় উদযাপন। সামান্তা মিজান, নিউজ 24। বিশ্বজুড়ে ছড়িয়ে আছে কত না অদ্ভুত আর বিস্ময়কর ঐতিহ্য। আজ আমরা আপনাদের নিয়ে যাব ইউরোপের দেশ বসনিয়া ও হার্জেগোভিনার এক ছোট্ট পাহাড়ি শহর ক্রেসেভোতে, যেখানকার কামারদের রয়েছে এমন এক অবিশ্বাস্য দক্ষতা যা শুনলে অবাক হতে হয়। তারা ডিমের খোসার উপর ধাতব নাল বাঁধাতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঘোড়ার পায়ে পরানো নালের ক্ষুদ্র সংস্করণ তারা লাগিয়ে দেন ভঙ্গুর ডিমের খোসায়। ইউরোপের বুকে বসনিয়া ও হার্জেগোভিনার ছোট্ট শহর ক্রেসেভো বাইরে থেকে ৮-১০টা শহরের মতো মনে হলেও এখানকার কামারশালাগুলোতে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য, প্রায় জাদুকরী ঐতিহ্য। এমন এক শিল্প যা ধৈর্য আর নিপুণতার চূড়ান্ত পরীক্ষা নেয়। এই শহরের কামারদের দক্ষতা এবং নিপুণতার এক অসাধারণ এবং সম্ভবত বিশ্বের সবচেয়ে অদ্ভুত নিদর্শন হলো ডিমে নাল বাঁধানোর ঐতিহ্য। সাধারণত খালি করা মুরগির ডিমের খোসার উপর ক্ষুদ্রাকৃতির হাতে তৈরি ধাতব নাল পেরেক দিয়ে যত্ন সহকারে লাগানো।
আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হলেও এই কাজটি প্রজন্মের পর প্রজন্ম ধরে করে আসছেন ক্রেসিভোর দক্ষ কামাররা। প্রতিটি ডিমের উপর সাধারণত একটি বা দুটি নাল লাগানো হয়, যা দেখতে অবিকল ঘোড়ার পায়ে পরানো নালের ক্ষুদ্র সংস্করণ। আমি ক্রেসোভোতে হয়তোবা সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে কম বয়সী কামার। বহু বছর ধরে ডিমের নাল বাঁধানোর কাজ করে আসছি। বাবার কাছ থেকে আমি এই দক্ষতা অর্জন করেছি, যিনি আমার দাদার কাছ থেকে এটি শিখেছিলেন। এই সুন্দর রীতি প্রদর্শন করা আমার জন্য বিরাট সম্মানের। ক্রেসেভোর ডিমে নাল বাঁধানোর ঐতিহ্য কেবল একটি অদ্ভুত সুন্দর লোকশিল্প নয়, এটি এক শহরের ইতিহাস। কামার সম্প্রদায়ের শতাব্দীর পর শতাব্দীর দক্ষতা, ধৈর্য এবং সৃজনশীলতার প্রতিচ্ছবি। এই অনন্য ঐতিহ্যটি টিকিয়ে রাখা শুধুমাত্র ক্রেসেভোর জন্য নয়, বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিবিড় আমিন, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।